ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে অতিমাত্রায় সফল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা শেষ হতে না হতেই চীন সফরকালে তার কিছু বক্তব্য বিবৃতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক না বলে বলা যায় কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে চীন এবং বাংলাদেশের মধ্যকার যে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছিল, সেখানে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে, সেটিকে সমর্থন করে না, অভিন্ন এক চীন নীতিতে বিশ্বাস করে সেটি স্পষ্টভাবে ঘোষণা করে এসেছেন। যদিও এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তিনি কোনো নির্বাচিত সরকার নন, ফলে এই ধরনের পলিসি ডিসক্লোজার তিনি দিতে পারেন কিনা বা অ্যানাউন্সমেন্ট তিনি দিতে পারেন কিনা সেটি নিয়ে সুদী মহলে একটা ডিবেট আছে। আমরা এখন দেখলাম যে খোদ তাইওয়ান এটি নিয়ে প্রোটেস্ট করেছে এবং তারা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের উচিত আসলে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার দিকে মনোযোগ দেওয়া, বাংলাদেশ বরং তাইওয়ানের সঙ্গে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিতে পারে, চেষ্টা করতে পারে। তাইওয়ান যে মনক্ষুণ্ণ হয়েছে, তাইওয়ান যে বিরক্ত হয়েছে, তাদের এই স্পষ্ট বিবৃতি থেকে সেটি পরিষ্কার হয়ে ওঠে আমাদের সামনে। এখন প্রশ্ন উঠতে পারে যে তাইওয়ান বিরক্ত হলেই বা কি, না হলেই বা কি? না, তাইওয়ান বিরক্ত হলে কিছু একটা হয় এবং আন্তর্জাতিক যে বাস্তবতা বর্তমানে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ওই অঞ্চলে, সেইগুলো বিবেচনায় নিলে এই জায়গায় আমাদের আরও একটু সতর্ক হওয়ার ব্যাপার আছে। কিন্তু আজকের আলোচনার বিষয়টি আসলে তাইওয়ান বা তাইওয়ানের প্রতিক্রিয়া নয়। প্রতিবেশী দেশ ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য নিয়ে গত দুদিন ধরে তুমুল সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন পর্যায় থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ তুমুল প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। প্রধান বিরোধী দল কংগ্রেস প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন বক্তব্যটি নিয়ে এই এত আলোচনা সমালোচনা হচ্ছে, যেটিকে আমি এক ধরনের কূটনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মনে করছি। চীনে অবস্থানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে একটি আলোচনা সভায় মিলিত হন। সেখানে তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য, বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের জন্য চীনের ব্যবসায়ী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান এবং সেটি করতে গিয়ে তিনি ভারতের যেই 7টি রাজ্য, যেটি 7 সিস্টার নামে পরিচিত, সেইখানকার পরিস্থিতি তুলে ধরেন এবং তুলে ধরে তিনি যে বক্তব্যটি রাখেন সেটি আমি যদি একটু পত্রিকা থেকে পড়ে শোনাই। ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপেই ল্যান্ডলক, স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। অর্থাৎ তিনি চাইনিজদের একটি বার্তা দিতে চাচ্ছেন যে এই অঞ্চলে সমুদ্রের যে কর্তৃত্ব, সেই পুরো কর্তৃত্বটার হচ্ছে বাংলাদেশের উপর, বাংলাদেশের হাতে, বর্তমান সরকারের হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডক্টর ইউনূসের ওই বক্তব্যের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক, সুতরাং এটি এক বিশাল সম্ভাবনার উন্মোচন করে, সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বেও তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। তিনি তাদের বলেন এখানে প্রতিষ্ঠান স্থাপন বা কোনো প্রোডাক্ট উৎপাদন, সেটি যে কোনো ধরনের প্রোডাক্ট, এই যে কোনো ধরনের প্রোডাক্ট, সেটাকেও অনেকে খুব ইঙ্গিতপূর্ণ হিসাবে দেখছেন এবং তার এই বক্তব্যটি আসলে মূলত ভারতের নীতি নির্ধারকদের খুবই তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং এটি নিয়ে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। কারণ ভারত মনে করছে যে 7 সিস্টার, এই যে 7টি রাজ্য ভারতের, এটি ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা এবং নানা কারণে ভারতের জন্য এটি আরও বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে। আমরা জানি, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের আগেই প্যারিসে বসে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই 7 সিস্টারের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন, বাংলাদেশে শান্তি না থাকলে 7 সিস্টার অস্থিতিশীল হয়ে পড়বে। সেটি যে একটি প্রচ্ছন্ন হুমকি ছিল, ক্ষমতায় আসীনের আগেই
তিনি প্রতিবেশী দেশটিকে একটি হুমকি দিয়ে তারপর এসে ক্ষমতায় আসীন হয়েছেন, ঠিক এভাবেই ভারত সরকার কিংবা বিশ্লেষকরা বিষয়টিকে দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে যে সম্পর্কে টানাপোড়েন, সেখানে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং নানাজনের বক্তব্য বিবৃতি দুই দেশের সম্পর্ককে খারাপ থেকে খারাপ করেছে। ভারত বরাবরই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অভিযোগ করেছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলেছে, যেটি সরকার সবসময় অস্বীকার করেছে যে না, এখানে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। সরকার বলার চেষ্টা করেছে যে এগুলো রাজনৈতিক কারণে হয়। এখন রাজনৈতিক কারণে কোনো সংখ্যালঘুকে নির্যাতন করা যাবে, এটি যখন সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা যায়, সেটিও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে আর গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হয় না। যাই হোক, ভারতের সঙ্গে এই টানাপোড়েনের আমরা দেখেছি যে ক্রমান্বয়ে আবার বাংলাদেশ থেকে যেসব বক্তব্য বিবৃতি দেওয়া হতো, সেগুলো এক পর্যায়ে একটু স্তীমিত হয়ে এসেছে। এর মাঝখানে চীন সফরের আগে আমরা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য বৈঠকেরও চিঠি দিয়েছিলেন। সে বৈঠকটি অবশ্য হয়নি। যাই হোক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই যে 7 সিস্টার, তাদের দিকে ইঙ্গিত করে চীনকে সেখানে আমন্ত্রণ জানানো এবং দাবি করা যে এই সমুদ্রের অভিভাবক একমাত্র আমরা, এটিকে তারা অত্যন্ত এক ধরনের একটা থ্রেট হিসাবে নিচ্ছে। আমরা দেখলাম যে আসাম রাজ্য, যেটি এই 7 সিস্টারের একটি রাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এমনকি বিরোধী দল কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা, তিনিও অভিযোগ করেছেন যে বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। এটি বিরোধী দলের কংগ্রেসের প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। তবে সেখানকার একজন নিরাপত্তা বিশ্লেষক, তিনি বলছেন ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে। তিনি এও বলছেন ভারত সরকার এ নিয়ে মিডিয়ার কাছে ছুটে গিয়ে হইচই করবে না। সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে, এমনকি ইউনূসও জানেন ভারত কি করতে চলেছে। দর্শক, এই অংশটুকু ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী, তিনি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্যটিকে বলেছেন। এই জায়গাটায় আমার কৌতূহল এবং আমার প্রশ্ন যে তিনি দাবি করছেন ভারত সরকার হইচই করবে না, কিন্তু যা করার সেটা করবে এবং সেটি করতে শুরু করেছে। কি করতে শুরু করেছে? তার দাবি যেটি করতে শুরু করেছে সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন। আমরাও জানি না যে আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি জানেন কিনা বা ভারত কি করতে শুরু করেছে। তবে এটি স্পষ্ট হয় যে ভারত বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। ভারতের আরেকজন ইকোনমিস্ট সঞ্জীব সান্যাল, যিনি আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য, তিনি বলছেন যে হ্যাঁ, বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানাতেই পারে, কিন্তু সেখানে 7 সিস্টারের রেফারেন্স কেন আসবে এবং সেটি যে একটা ল্যান্ডলকড জায়গা, সেটি বলবার দরকারটা কি? এবং এটি যখন বলেন তখনই সেখানে অন্য কোনো উদ্দেশ্য আমাদের খুঁজতে হয় কিংবা অন্য কোনো ইঙ্গিত সেখানে পাওয়া যায়। আরও একজন বিশ্লেষক সেখানে বলছেন যে এটা খুবই ডিস্টার্বিং যে ইউনূস পাবলিকলি চীনকে আমন্ত্রণ জানাচ্ছেন তারা যেন এসে 7 সিস্টারের ব্যাপারে তারা ইনভলভড হয়। দর্শক, আপনাদের নিশ্চয় জানা আছে যে চীন বিভিন্ন সময় থেকেই এই 7 সিস্টার কিংবা ভারতের সীমান্তবর্তী এলাকায় তারা তাদের অবস্থান সংহত করার চেষ্টা করছে। অরুণাচলের পাশে সেখানে সাউথ তিব্বতের একটা অংশ দাবি করে সেখানে তারা একটা গ্রাম গড়ে তুলেছে এবং আরও কিছু সেখানে স্ট্র্যাটেজিক স্ট্রাকচার তারা গড়ে তুলেছে। আবার তা উল্টো পাশে ভারতও সেখানে হাইওয়ে এবং আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছে। ফলে অরুণাচলে একদিকে চীন একদিকে ভারত, সেখানে এক ধরনের টেনশন আছে অবস্থানগত নিয়ে। আবার ঠিক 7 সিস্টারে যদি চীনকে আমন্ত্রণ জানানো হয়, সেটি তাদের সেই টেনশনটাকে বাড়িয়ে দেবে, সেটি স্বাভাবিক। দর্শক, আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা, কিছুদিন আগে ভারতের সেনাবাহিনী প্রধান একটি অভিযোগ করেছিলেন যে
বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশে এসে সেভেন সিস্টার সংলগ্ন এলাকা তারা ভ্রমণ করে এসেছে, যেটিতে তারা উদ্বিগ্ন হয়েছে বা উদ্বেগ প্রকাশ করেছে। এবং সেনাবাহিনী প্রধান স্পষ্টই বলেছিলেন যে পাকিস্তানকে আমরা সন্ত্রাসী দেশ হিসাবে বিবেচনা করি। ফলে তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশ আসলে তাদের ভূখণ্ডকে ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাস বাহিনীকে কোনো ধরনের তৎপরতা চালানোর প্রশ্রয় দিচ্ছে কিনা সেই সন্দেহ ভারতের মধ্যে কাছে আছে। আবার এখন যদি চীনকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়, ফলে একদিকে চীন একদিকে পাকিস্তান দুটি বৈরী শক্তিকে যদি বাংলাদেশ আমন্ত্রণ জানায়, ফলে সেটি তারা সিরিয়াসলি নেবে, এটি স্বাভাবিক। এবং সেই ইঙ্গিতগুলো তাদের বিভিন্ন যারা বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়ায়, তাদের বক্তব্য থেকে এই বিষয়গুলো একেবারেই খুব পরিষ্কার হয়ে উঠেছে। এবং এই যে পরিষ্কার হয়ে ওঠা, সেটি থেকে তারা যে মিস্টার বক্সি যে কথাটি বলছেন যে ভারত মিডিয়ায় গিয়ে হইচই করবে না, কথা বলবে না, যেটি ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা নেবে, সেই ব্যবস্থাটা কী নেবে সেটি কিন্তু আমাদেরকে খানিকটা উদ্বিগ্ন করে। আমি জানি না যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল লরিয়েট, আন্তর্জাতিক নানা ফোরামে তিনি বক্তৃতা করেন, কিন্তু একজন নোবেল লরিয়েট হিসাবে তার বক্তৃতা করা আর সরকার প্রধান হিসাবে বক্তৃতা করা, দুটি বক্তৃতার মধ্যে কিছু পার্থক্যের ব্যাপার থাকে। কূটনৈতিক অঙ্গনে বক্তৃতা করার ক্ষেত্রে অবশ্যই আমরা দেখি যে বিভিন্ন দেশেই সরকার প্রধানরা তাদের ফরেন অফিসের অ্যাডভাইস নিয়ে কথা বলেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন বোধ করেন না, অথবা তিনি তার প্রেস উইংয়ের পরামর্শ নিয়ে কথাবার্তা বলেন। অ্যাটলিস্ট ফরেন অফিসের সঙ্গে কনসাল্ট যে করেন না, সেটি বোঝা যায় এই যে কূটনৈতিক অস্থিরতাগুলি তৈরি হয়েছে তার ভেতর দিয়ে। এবং দর্শক, এই জায়গাটায় আমি আরও একটু বিষয় উল্লেখ করতে চাই যে ঢাকায় গত আরও একটি বিষয় নতুন আলোচনায় উঠে এসেছে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বাংলাদেশে মানে ইসলামী চরমপন্থীদের একটা উত্থান ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে এর আগে বাংলাদেশ নিয়ে ভারতের সেনাবাহিনী প্রধান বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। একটি দেশ সম্পর্কে আরেকটি দেশ যখন কথা বলে, নর্মালি ফরেন অফিস কথা বলে, সেনাবাহিনী কথা বলবার কথা নয়, কিন্তু বাংলাদেশ সম্পর্কে আমরা দেখছি যে সেনাবাহিনী কথা বলতে শুরু করেছে। বাংলাদেশে সন্ত্রাসবাদ, ইসলামী চরমপন্থীর উত্থান, এইসব বিষয় নিয়েও তিনি কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন। এবং এই জায়গাটায়, এবং আমি আজকে যখন কথা বলছি, এই দু একদিন আগেই বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার তিনি নয়াদিল্লিতে গিয়ে ফরেন অফিসে রিপোর্ট না করে ভারতীয় সেনাবাহিনী প্রধানের কাছে বাংলাদেশ সম্পর্কিত কিছু তথ্যপত্র কিংবা হাল হকিকত সম্পর্কে রিপোর্ট করেছেন। এমন একটি খবর ভারতীয় সেনাবাহিনী টুইট করে জানিয়েছে, যেটি বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। ফলে এটি আমাদের ভাববার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট যুক্তি আছে যে ভারত আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কিংবা বাংলাদেশের প্রসঙ্গটাকে এখন ফরেন অফিসের প্রিভিউর মধ্যে রাখেনি, সেটিকে আসলে ক্যান্টনমেন্টের হাতে ছেড়ে দিয়েছে বা সেনাবাহিনী বা সামরিক জায়গা থেকে বাংলাদেশের বিষয়টি দেখছে। ফলে এই যে পরিস্থিতিগুলো, সেভেন সিস্টারের চীনাকে আমন্ত্রণ জানানো, পাকিস্তানি সেনাবাহিনী টিম তার আশেপাশে ঘুরঘুর করে আসা বা বেরিয়ে আসা, এবং যখন নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আবার রিপোর্ট করে যে এখানে ইসলামিস্ট চরমপন্থী ইসলামিস্টদের বিস্তার ঘটছে, এই সব বিষয়গুলো বাংলাদেশের মানে নিরাপত্তার জন্য বা বাংলাদেশের জন্য একটা মানে এক ধরনের একটা হুমকি কিংবা একটা বিশেষ বার্তা বহন করে বলে আমার কাছে মনে হয়। আমি জানি না যে সরকার এই বিষয়গুলো কিভাবে দেখছেন, কিন্তু আমরা হয়তো ভারত, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন, সেটি নিয়ে ভারত কেন কথা বলবে, ভারত কেন সমালোচনা করবে, হ্যাঁ আমরা এই প্রশ্ন তুলতে পারি, কিন্তু সেই ভারত কথা বললে, প্রশ্ন করলে, সেখান থেকে যদি কোনো বিপদের আশঙ্কা থাকে, সেই ব্যাপারটিও আমাদের বিবেচনায় রাখা দরকার আছে এবং সেই ব্যাপারেও আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে। আমি শুধু এই বক্তব্যটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম। দর্শক, শেষ করবার আগে এটুকু শুধু বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাতে গিয়ে সেভেন সিস্টারকে নিয়ে এবং সমুদ্রের একক অভিভাবকত্ব দাবি করে যে বক্তব্য উপস্থাপন করেছেন, সেটি একটি কূটনৈতিক অস্থিরতা তৈরি করেছে, আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রেও অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা
কত দূর যাবে সেটি আমরা জানি না, কিংবা সে অস্থিরতা নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভূমিকা নেবেন কিনা বা নেওয়া প্রয়োজন মনে করেন কিনা সেটিও তিনি ভাববেন। আমি শুধু যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, যে বাস্তবতাটি তৈরি হয়েছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। ভালো থাকবেন সবাই।